গ্যাসের স্বল্পচাপে অচলাবস্থা সিএনজি স্টেশনে ৬ মাস ধরে গুনতে হচ্ছে লোকসান। পরিস্থিতি না বদলালে বন্ধ করার বিকল্প থাকবে না। মাইক্রোপ্লাস্টিক বিষ ছড়িয়ে পড়ছে সবখানে। শিশুর জন্য সবচেয়ে নিরাপদ বুকের দুধেও মিলছে এর অস্তিত্ব। আজ সিলেটে শুরু এনসিপির জুলাই পদযাত্রা। 2 দিনে 5 উপজেলায় হবে কর্মসূচি। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলার শিকার পুলিশ সদস্যরা। অপরাধ করেও ধরাছোঁয়ার বাইরে থাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি। আজ ঢাকায় আসছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে। এবং পোল্ট্রি ফিডের মান নিয়ন্ত্রণ নিয়ে সরকারের 2 প্রতিষ্ঠানের মধ্যে চলছে টানাটানি। আর উদ্যোক্তারা বলছেন বিএসটিআই সনদের জন্য গুনতে হয় চড়া অঙ্কের ফি। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকটে চরম বিপাকে মালিকরা। 15 পিএসআই এর প্রতিশ্রুতি থাকলেও মিলছে 2 পিএসআই এরও কম। ফলে গত প্রায় 6 মাস যাবৎ লোকসান গুনছেন তারা, যার পরিমাণ মাসে 3 থেকে 7 লাখ টাকা। চলতি মাসে এই লোকসান আরও বাড়ার শঙ্কা করছেন মালিকরা। তারা বলছেন দ্রুত সংকট সমাধান না হলে পাম্প বন্ধ করে দেয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। এই সারি গ্যাসের স্বল্পচাপের কারণে সৃষ্ট সংকটের প্রতিচ্ছবি, যেখানে সময় হারাচ্ছেন গ্রাহক আর প্রতিদিন বাড়ছে মালিকদের লোকসান। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 15 পিএসআই চাপের গ্যাস পাওয়ার কথা। গত প্রায় 6 থেকে 7 মাস ধরে অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ 2 পিএসআই এরও কম। একটা মেশিন আমাদের 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি, 5 কোটি পর্যন্ত ইনপুট করতে হয়েছে টাকা দিয়ে। তো এখন এইটাকে আমরা যদি রক্ষা না করি আর এইটা আমরা বিক্রি করতে যাব 10 লাখ 15 লাখ টাকাও পাবো না। লাইন আছে, ব্যবসা নাই। লাইন যদি না থাকতো তাহলে ব্যবসা হইতো। তার মানেই হচ্ছে লাইনে যদি গ্যাস থাকতো তাহলে লাইনটা থাকতো না। গ্যাস বিক্রি কমে যাওয়ায় মাসে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এর সঙ্গে জুনে বিদ্যুতের দাম বাড়ায় লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ। আমার ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, স্টাফ স্যালারি এটা কিন্তু বন্ধ হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের সার্টেন একটা যদি অ্যামাউন্ট আমরা সেল না করতে পারি, আমাদের এটা কখনোই প্রফিট হয় না। মোটেও গ্যাস পাচ্ছি না। ঢাকা সিটির বাইরেও একই অবস্থা, ঢাকা সিটির ভিতরেও একই অবস্থা। তারা অ্যাভারেজে এখন আমার হিসাবে প্রায় 5 থেকে 7 লাখ টাকা লস দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর। গত 10-12 দিন ধরে গ্যাসের চাপ অনেক জায়গায় 1 পিএসআই এরও নিচে। আমার যে মেশিনটা আছে এটা ইটালির একটা মেশিন। এটা 2.5 হইলেও মেশিন চলে, কিন্তু 2-এর নিচে যখন নেমে যায় মেশিন আর স্টার্ট হয় না। আমি সামান্য কিছু গ্যাস পাই, কিন্তু আমার বিদ্যুৎ খরচ একই হচ্ছে। তো গত কয়েকদিন যাবত ক্রাইসিস যেটা যাচ্ছে, এই ক্রাইসিসে আমরা যে গত বেশ কিছুদিন লস হচ্ছে, এই মাসে লসটা ভয়াবহ আকার ধারণ করবে। তাদের আশঙ্কা পরিস্থিতি আরও নাজুক হলে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পরিবহন খাতে বাড়বে অস্থিরতা। এটা যদি বন্ধ হয়ে যায়, এই 3 লাখ লোকের কিন্তু খাবার বন্ধ হয়ে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। মাইক্রোপ্লাস্টিক এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে জনমনে। বোতলজাত পানি থেকে শুরু করে যে কোনো খাবার, ওষুধ, এমনকি শিশুর সবচেয়ে নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে এই বিষ, যা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে ছড়িয়ে পড়ছে মস্তিষ্কেও। এতে ঝুঁকি বাড়ছে ক্যান্সার সহ জটিল রোগের। তবে অবাক বিষয়, মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে কোনো আইনই নেই। সবচেয়ে নিরাপদ ভেবে পান করা হচ্ছে বোতলজাত পানি, কিন্তু এই পানিতেই আছে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক। শুধু পানি নয়, প্যাকেটজাত কিংবা বাজারের যে কোনো খাবারেই ধরা পড়ছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। খালি চোখে দেখা না গেলেও যা খাবারের মাধ্যমে প্রবেশ করছে শরীরে। কোল্ড ড্রিঙ্কস খাই, সেখানেও কিন্তু গ্লাসের মানে প্লাস্টিকের বোতল। আবার পানি খাচ্ছি, সেখানেও প্লাস্টিকের বোতল। পুরো একটা আতঙ্ক। এটা আমাদের জন্য শরীরের খুবই ক্ষতিকর, যা আমরা আস্তে আস্তে এটা বুঝতে পারবো। সম্প্রতি টুথপেস্টে ভয়াবহভাবে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সামনে আসায় আবারও আলোচনায় এসেছে বিষয়টি। বিশেষজ্ঞরা বলছেন, প্যাকেটজাত খাবার থেকে শুরু করে মাছ, মাংস কিংবা শিশুর নিরাপদ খাবার মায়ের বুকের দুধেও মিলছে মাইক্রোপ্লাস্টিক। পানির বোতলে 1 লাখের উপরে
মাইক্রোপ্লাস্টিক ডিসচার্জ করে। আমরা কিন্তু খালি চোখে এটাকে দেখতে পাই না, এই জন্য বুঝতে পারি না যে এটা আমাকে কিভাবে এফেক্টটা করছে। সবজিতে চলে আসছে, ধানে অনেক সময় পাওয়া যাচ্ছে, তো এগুলো তো আমরা ইনট্যাক্ট করছি, আমরা তো কনজিউম করছি। মায়ের দুধে এখন পাওয়া যাচ্ছে, আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমেও অনেক সময় এগুলোর উপস্থিতি পাওয়া যাচ্ছে এবং ব্রেনে। তো অবশ্যই এটা একটা ভয়াবহ বিষয়। বিশেষজ্ঞরা বলছেন, খাবারের মাধ্যমে এইসব মাইক্রোপ্লাস্টিক পৌঁছে যাচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি মস্তিষ্কেও, যার ফলাফল ভয়াবহ পরিণতি। আমরা জানি মাইক্রোপ্লাস্টিক হচ্ছে ক্যান্সার তৈরি করার অন্যতম একটি প্রধান উপাদান। লিভার ফেইলিউর, কিডনি ফেইলিউর বা স্টমাক বা পাকস্থলীর প্রদাহ, মস্তিষ্কের মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে। অন্যদিকে খুব দ্রুত আমাদের স্মৃতিশক্তি বা সৃজনশীলতা কমে যাচ্ছে। সব মিলে কিন্তু মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক কণা মানুষকে ক্রমাগতভাবে মানবেতর প্রাণীতে রূপান্তরিত করার দিকে যাচ্ছে। তবে সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, খাবারে মাইক্রোপ্লাস্টিক নিয়ন্ত্রণে নেই কোনো আইন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডেও মাইক্রোপ্লাস্টিকের ব্যবহারের বিষয়ে কোনো রকম নির্দেশনা নেই। প্রথম কথা হচ্ছে, গুজবটা হচ্ছে এই যে মাইক্রোপ্লাস্টিক যেটা যে পরিমাণ পাওয়া গেছে, সে মাইক্রোপ্লাস্টিকটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। ইচ্ছাকৃতভাবে মাইক্রোপ্লাস্টিক ব্যবহার করা নাকি অনিচ্ছাকৃতভাবে কোনো প্রক্রিয়ার মাধ্যমে এসছে এবং সেটার পরিমাণ কত, সেগুলোর তথ্যগুলো আমরা যাচাই বাছাই করে এটা বলার সুযোগ তৈরি হবে যে আমরা আমাদের স্ট্যান্ডার্ডে এটাকে ইনকর্পোরেট করব কিনা। শুধু জনস্বাস্থ্যই নয়, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব পড়েছে পরিবেশ প্রকৃতির উপরেও। মাটির উর্বরতা শক্তি কমিয়ে ফেলে, মাটির যে সয়েল যে কেমিস্ট্রি রয়েছে কেমিস্ট্রি নষ্ট করে এবং সয়েল কম্পোজিশনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে। পানির কেমিস্ট্রি চেঞ্জ হওয়ার কারণে জলজ প্রাণী এবং উদ্ভিদের জীবন একটি আশঙ্কাজনক জায়গাতে চলে যাচ্ছে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শুধু আইন নয়, সচেতনতা এবং প্লাস্টিক পণ্য উৎপাদন কমানোর উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এনসিপির জুলাই পদযাত্রা আজ সিলেটে। আজ ও আগামীকাল কর্মসূচি চলবে জেলার 5 উপজেলায়। মঙ্গলবার হবিগঞ্জের ঘটনার পর সিলেটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিলেটের নেতারা জানিয়েছেন, আজ পদযাত্রা করে এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করার কথা রয়েছে। শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। ফিডের মান কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে সরকারের 2 প্রতিষ্ঠানের মধ্যে চলছে টানাটানি। প্রাণী সম্পদ অধিদপ্তর আর বিএসটিআই এর কর্তৃত্বের টানাপোড়েনে চিরে চ্যাপ্টা শিল্প উদ্যোক্তারা। মৎস্য প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোল্ট্রি ফিডের অনুমোদনকারী সংস্থা অধিদপ্তর, তবে ফিডের মানের প্রশ্নে এখন সরব বিএসটিআই। উদ্যোক্তাদের অভিযোগ, বিএসটিআই সনদের জন্য গুনতে হয় চড়া অঙ্কের ফি। আছে দ্বৈত প্রতিষ্ঠানের নজরদারি হয়রানিও। দেশের প্রায় 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি, মুরগি ও ডিমের অবদান প্রায় 25%। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তিলে তিলে গড়ে ওঠা পোল্ট্রি শিল্প এখন কর্মসংস্থানের বিচারেও দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প। কিন্তু সরকারের 2 দফতরের টানাপোড়েনে এখন হুমকির মুখে এ খাত। সংকটের শুরু পোল্ট্রি ফিডের মান নিয়ন্ত্রণ প্রশ্নে। মৎস্য ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোল্ট্রি খাতের একক নিয়ন্ত্রক সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু মান আইনে পোল্ট্রি ও মৎস্য ফিডের মান যাচাইয়ের দায়িত্ব আবার বিএসটিআই এর। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, মান নিয়ন্ত্রণের প্রশ্নে বিএসটিআই এর হয়রানির শিকার তারা। ফিড মিলের ব্যবস্থাপকদের উঠিয়ে নিয়ে যায় এবং এটা আমাদের নগদে পরিশোধের কথা বলা হচ্ছে। তা সরকারের কোন আইনে আছে যে আমাকে 5 লাখ টাকা জরিমানা ক্যাশে পরিশোধ করতে হবে? এখানে যদি দ্বৈত নিয়ন্ত্রণ সংস্থার জন্য আমাদের সিএম সার্টিফিকেট নিতে হয়, আমাদের বিএসটিআই রেজিস্ট্রেশন নিতে হয়, তাইলে আমরা লাইভ স্টকে মন্ত্রণালয়ের অধীনে আছি না শিল্প মন্ত্রণালয়ের বিএসটিআইয়ের অধীনে আছি, আমরা তো নিজেই জানি না। আইন অনুযায়ী ফিডের মান সনদ নিতে বিএসটিআই নিবন্ধন ফি বাবদ ব্যবসার টার্নওভারের 0.1% হারে ফি গুনতে হবে। উদ্যোক্তাদের অভিযোগ, মুরগি ও ডিমের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখতে সরকারের ভর্তুকির পরও বেশিরভাগ সময়ই লোকসানে থাকে ফিড মিলগুলো। এর ওপর মোটা অঙ্কের ফি তাদের জন্য কোনোভাবেই ব্যবসা সহায়ক নয়। তাদের যে প্রোডাক্ট ওয়ারি যে ফি, এটা এতটা ব্যাপক, সেটি কিন্তু এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। আতঙ্ক সৃষ্টি করেছে ফিড মিলগুলিকে এবং এমনও
ফিড মিল, দু একটা ফিড মিল থেকে তাদের মানে কর্মকর্তা কর্মচারীকে তাদের উঠিয়ে নিয়ে গেছে। আমাকে জরিমানা করতেছো, বেধরক যা ইচ্ছা তোমার তাই মনে হয় করতেছো, তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে জেল জরিমানার হুমকি দিচ্ছ, মানে পুরো সেক্টরে আতঙ্ক সৃষ্টি করেছে। অধিদপ্তর বলছে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পোল্ট্রি ফিড নিয়ে বিএসটিআই এর নজরদারি করার কথা নয়। আমরা চ্যালেঞ্জ করি বলতে পারি, এটা বাংলাদেশের বৃহৎ ল্যাবরেটরি আমাদের। আমরা যদি মনিটরিং জোরদার করতে পারি তাহলে ইনশাল্লাহ ফিড নিরাপদ ফিড তৈরি হবে। আমরা তো পোল্ট্রি শিল্পকে নিরাপদ করতে চাই, সরকার এখানে ভর্তুকি দিচ্ছে, তার মানে কি সরকার চায় পোল্ট্রি শিল্পকে ডেভেলপ করার জন্য। তাদের উপর মানে কোনো খড়গ নাজিল হোক এটা মেনে নিতে রাজি না। তবে বিএসটিআই এর বক্তব্য, যতক্ষণ আইনে তাদের ক্ষমতা দেয়া আছে ততক্ষণ তা প্রয়োগ তাদের জন্য বাধ্যতামূলক। একটি সরকারি সংস্থা তার আইন অনুযায়ী চলবে, আইনি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা আরেকটি আইনকে তার কার্যক্রম গ্রহণে বাধা দেওয়া সেটি আমাদের উদ্দেশ্য নয়। পণ্যের গুণগত মানের বিষয়টি কি হবে সেটি কোনোভাবেই মৎস্য প্রসবন আইনে বর্ণিত নেই। সেটা যদি সম্মানিত উৎপাদনকারীরা মনে করেন যে হ্যাঁ এই ফিটা তাদের জন্য অনেক বেশি, এটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন। উদ্যোক্তারা বলছেন শিগগিরই দুই সংস্থার এ টানাপোড়েনের সমাধান না হলে হয়রানি এড়াতে একযোগে মুরগির খাবার উৎপাদন বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেবেন তারা। আমরা অবশ্যই উৎপাদন বন্ধে যাব। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গৌর আজ ঢাকায় আসছেন। এই সফরে সার্জিও গৌর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন সার্জিও গৌর। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক হতে পারে। বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের 5 মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটি প্রথম সফর। শাপলা চত্বর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের লতিফ সিদ্দিকী জানান, শাপলা চত্বর হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার না করলে রবি বা সোমবার নাগাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন তিনি। ভোলার 250 শয্যার জেনারেল হাসপাতালে কোটি টাকার আইসিইউ সরঞ্জাম থাকলেও দক্ষ জনবলের অভাবে 5 বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। নেই হৃদরোগীদের জন্য প্রয়োজনীয় সিসিইউ ইউনিটও। শুধু তাই নয়, চাহিদার বিপরীতে নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। ফলে অতিরিক্ত রোগীর চাপ সামলাতেই বেসামাল চিকিৎসকরা। যদিও হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। প্রায় 20 লাখ মানুষের দ্বীপ জেলা ভোলার চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল 250 শয্যার জেনারেল হাসপাতাল। কিন্তু হাসপাতালটিতে সংকটাপন্ন রোগীদের জন্য নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, নেই কার্যকর সিসিইউ, আইসিইউ। করোনাকালীন 2021 সালে 2 ধাপে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি থেকে হাসপাতালটিতে 2 ধাপে 6টি আইসিইউ বেড, 5টি ভেন্টিলেটর, 60টি অক্সিজেন কনসেন্ট্রেটর ও 6টি হাইফ্লো নেজাল ক্যানুলা সরবরাহ করা হয়। তবে এগুলো চালু করতে প্রয়োজনীয় দক্ষ জনবল না দেওয়ায় একদিনের জন্যও আইসিইউ বেডগুলো চালু করা যায়নি। কোটি টাকার এসব যন্ত্রপাতি পড়ে আছে অচল অবস্থায়। ফলে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য যেতে হয় ঢাকা কিংবা বরিশালে। অনেক সময় যে আইসিইউর প্রয়োজন হয়, হার্টের অনেক সমস্যা থাকে, কিন্তু আমরা দেখছি যে 5 বছর যাবত এখানে আইসিইউটা থাকার সত্ত্বেও তার কোনো কার্যক্রম নেই। রোগীদের অনেক সমস্যা হচ্ছে এবং বরিশাল নিয়ে যাইতে হচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে দৌড়াতে হচ্ছে। এতে হয়রানি হয়, এতে রোগী দেখা গেছে নেওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। এছাড়া হাসপাতালে রয়েছে চিকিৎসক ও নার্সের তীব্র সংকট। চাহিদার 87 জন চিকিৎসকের বিপরীতে আছে মাত্র 24 জন, আর 92 জন নার্সের চাহিদা থাকলেও আছে 77 জন।
সীমিত জনবল নিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে বেসামাল চিকিৎসকরা। হাই স্ট্রোকের পেশেন্টের অনেক সময় আইসিইউ সাপোর্ট লাগতে পারে, সেক্ষেত্রে সেই ব্যবস্থাও নাই। সেটা যন্ত্রপাতি আছে কিন্তু পর্যাপ্ত জনবল এবং দক্ষ জনবল না থাকার জন্য এটাও চালু করা যাচ্ছে না। জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। দক্ষ জনবল নিয়োগ হলে সংকটাপন্ন রোগীদের স্বল্প খরচে এখানে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব বলেও জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি, তারা আমাদের ফ্যাসিলিটি রেডি করে দিয়ে যদি আমাদেরকে দক্ষ জনবল চালু করার জন্য প্রদান করে তাহলে অবশ্যই আমরা আইসিইউটা চালু করব। দ্রুত আইসিইউ ও সিসিইউ সেবা চালু ও দক্ষ জনবল নিয়োগ দিয়ে সংকটাপন্ন রোগীদের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। চিকিৎসক ও লোকবলের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের কার্যক্রম। হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, সিসিইউর মতো জরুরি সেবা চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অব্যবস্থাপনা নিয়েও রয়েছে সেবা গ্রহীতাদের বিস্তর অভিযোগ। লোকবল নিয়োগের চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলছে কর্তৃপক্ষ। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নতুন বহুতল ভবনের কার্যক্রম শুরু হয় 2023 সালে। সেখানে 10 শয্যা বিশিষ্ট আইসিইউ, সিসিইউ এবং আধুনিক অপারেশন থিয়েটারের কার্যক্রম এখনো শুরু হয়নি। নির্ধারিত কক্ষগুলোর ফটকে ঝুলছে তালা। প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক ও লোকবল না থাকায় 3 বছরেও চালু করা যায়নি সেবা কার্যক্রম। এ কারণে মুমূর্ষু রোগীদের নিয়ে ছুটতে হয় ঢাকায়। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। রোগীদেরকে এখান থেকে রেফার করে ঢাকায় পাঠায় যায়, ঢাকায় যেতে যেতে তারা মারা যায়। পেট ব্যথা হলো তারা ট্রিটমেন্ট ঠিক মতো না করেও কি বলে ডাইরেক্ট ঢাকা পাঠায় দেয়। 250 শয্যার হাসপাতালটি চলছে এখনো 100 শয্যার লোকবল দিয়ে। 10 জন সিনিয়র কনসালটেন্টের বিপরীতে রয়েছে মাত্র 1 জন। নার্স, ওয়ার্ড বয় এবং পরিচ্ছন্নতা কর্মী সহ হাসপাতালের অধিকাংশ পদগুলোতেও নেই লোকবল। হাসপাতালের নানা অব্যবস্থাপনা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। কারণবশত সিস্টার আসে না, রোগী দাবড়া মরে গেল আসে না, মানে ধমক দেয়, মোবাইল টিপে। লিফট অবুসালো, টলি নাই, মানে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার একটা রুগী জরুরি ওই কিছুই নেই সেবা। রুগীদের সাথে ভালো ব্যবহার করা হয় না, অবহেলা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে চিকিৎসক ও লোকবল নিয়োগ হলেই চালু হবে গুরুত্বপূর্ণ বিভাগগুলো। আইসিইউর প্রশিক্ষিত নার্স এবং ডক্টর এগুলো দরকার, এগুলো জনবল না থাকার কারণে মুন্সিগঞ্জে চালু করা যায় না। বাংলাদেশে অনেক জেলায় জেলা হাসপাতালে এই প্রজেক্টের মাধ্যমে আইসিইউ কমপ্লিট করা হয়েছে, কিন্তু অবকাঠামো এবং যন্ত্রপাতি দেওয়া হয়েছে, কিন্তু লোকবলের অভাবে এটা চালু করা সম্ভব হয়নি। অচিরেই অপারেশন থিয়েটারের কক্ষ সংস্কারের আশ্বাস গণপূর্ত বিভাগের। যখন আর্কিটেক্ট স্থাপত্য অধিদপ্তর থেকে প্ল্যান করে দেয় তখন একটা ফ্লোরে একটা ফ্যাসিলিটিসের জন্য প্ল্যান করে, তা আমাদের উচিত ওই ফ্যাসিলিটিস অনুসারেই ওটা ইউজ করা। অন্য কাজে ইউজ করলে আসলে তো সেই পারপাসে ওটা ডিজাইন করা না। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন অন্তত 2000 এবং অভ্যন্তরীণ বিভাগে 3 শতাধিক রোগী চিকিৎসা নিয়ে থাকেন। ডিবিসি নিউজ ডেস্ক। যাত্রী সেবার মান বাড়াতে প্রায় 2.25 কোটি টাকা ব্যয় রাজবাড়ীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল হলেও তার সুফল পাচ্ছে না স্থানীয়রা। নানা অব্যবস্থাপনা, অনিয়মে টার্মিনালটি এখন ব্যবহারের অনুপযোগী। সেবার মানোন্নয়ন অধরা থাকলেও কোটি টাকার দেনার ফাঁদে পৌর কর্তৃপক্ষ। 1992-93 অর্থবছরে রাজবাড়ী শহরের শ্রীপুর এলাকায় 4 একরের বেশি জমিতে কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণে 1,74 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। কিস্তিতে টাকা পরিশোধের শর্ত দেওয়া হয় পৌরসভাকে। 2011 সালে টার্মিনাল নির্মাণ সম্পূর্ণ হয়, তবে নানা অব্যবস্থাপনা আর নির্মাণে অনিয়মের কারণে কয়েক বছরের মধ্যেই টার্মিনালটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। আয় কমে যাওয়ায় চুক্তির 1,61 লাখ টাকা পরিশোধে ব্যর্থ হয় পৌর কর্তৃপক্ষ। গ্যারেজও বলা চলে না, আধুনিক বাস টার্মিনালও বলা চলে না। এখানে তো জাস্ট শুধু ভবনটাই তৈরি করা হয়েছে, কিন্তু টার্মিনালটা তো আর কখনো চালু করা হয় না। একটু বৃষ্টি নামলেই মনে করেন যে এখানে আটু পানি বাজা যায়, নাই কোনো ড্রেন, নাই কোনো ভালো বাথরুম, নাই কোনো বিশ্রামাগার। মানে এখানে গাড়ি টাড়ি রাখলে পরে ওই গাড়ির তেল চুরি হয়, ব্যাটারি চুরি হয়ে যায়, পার্সপাতি চুরি হয়, দোকানদারদের অনেক মালামাল চুরি হয়ে যায়। টার্মিনালটা বন্ধ হয়ে রয়েছে, এখানে এই পর্যন্ত কেউ পারেও না চালু করতে, আর চালু হবে কিনা এটা নিজেও জানি না। যদিও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দাবি টার্মিনাল চালু রয়েছে। বাস টার্মিনাল চালু আছে, টার্মিনালের প্রবেশদ্বার খারাপ হওয়ার কারণে যাত্রী সহ বাসগুলো যাতে ওখানে জার্কিং হয়, যাত্রীরা আপত্তি করে বিধায় বাস সোজাসুজি যায়। এই অবস্থায় টার্মিনালের একটি অংশে আধুনিক অডিটোরিয়াম নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। স্থানীয় সরকার যেহেতু আমাদেরকে অর্থ বরাদ্দ করে রেখেছেন, ওনারা যদি আমাদের এই ডিসি রাজবাড়ী এবং স্থানীয় প্রশাসন, পৌরসভা, এরা যদি আমাদেরকে হয় আমাদের টাকা পরিশোধ করবেন,
অথবা সংকুচিত করে আমাদের জন্য অডিটোরিয়ামে জায়গা করে দিলে আমরা দ্বিতীয়বার আবার প্রস্তাব পাঠাবো। বাস টার্মিনালটি সচল করতে উদ্যোগ নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। সর্বশেষ 2025 সালে এটি কিন্তু প্রায় 10 লক্ষ টাকা জেলা পরিষদের অনুকূলকে পৌরসভা থেকে দেওয়া হয়েছে। সকলের সাথে কথা বলে এবং এই বিষয়ে যেটি এই অঞ্চলের মানুষের জন্য ভালো হবে সেটি একটি সিদ্ধান্ত হয়তো গ্রহণ করা যাবে। টার্মিনালকে আধুনিক ও যাত্রীবান্ধব করে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে প্রত্যাশা জেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।